সেখানে আলোকপাত। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা ভাতৃদ্বীপ উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল, আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে ওঠেনি। তো সেই ক্যাবিনেটেরই একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করব, এবং পাশাপাশি আমাদের ট্রান্সপোর্ট দপ্তরের একটা আলোচনা, যেটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে, জনগণের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেই বিষয়ে আমরা একটু রেখাপাত করতে চাইছি। তো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস ITI যে আমাদের রয়েছে, ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন, আমাদের রাজ্যের যতগুলো ITI রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই ITI এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে ITI গুলোতে, 19টা ITI, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যে যে ITI গুলো রয়েছে, সেই ITI গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহির্রাজ্যে যখন পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে, তাদেরকে যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে, করবে। আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে, তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। আমাদের রাজ্য সরকার ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমাদের রাজ্য সরকারের সঙ্গে টাটার সেখানে সম্পন্ন হবে, এবং তাতে করে বলা হয়েছে যে টোটাল 5 বছরের মধ্যে তারা 19টা ITI এর মধ্যে ইনভেস্ট করবে তাদের আপগ্রেডেশনের জন্য, উন্নতির জন্য। আমাদের টোটাল যে খরচ সেটা হবে 570,40,04,774 টাকা। তার মধ্যে টাকা প্রদান করবে 86% অ্যামাউন্ট এবং রাজ্য সরকার প্রদান করবে 14% অ্যামাউন্ট। 14% যে অ্যামাউন্ট রাজ্য সরকারের যে শেয়ার, সেটা হলো 112,87,75,256 টাকা। আর টাটার যে শেয়ার 86%,
সেটা হলো 570,40,04,744 টাকা, এবং টোটাল রাজ্য সরকার এবং টাটা মিলিয়ে খরচ হবে 683,27,80,000 টাকা। অ্যামাউন্টটা ক্লিয়ার হয়েছে সবাই? আরেকবার যদি রিপিট করতেন। আমাদের টাটা এবং রাজ্য সরকারের যৌথ কোলাবোরেশন, এটা যৌথ প্রজেক্ট আগামী 5 বছরের জন্য। আপগ্রেডেশন হবে 19টা আইটিআই, এবং টোটাল যে খরচ সেটা হচ্ছে 683,27,80,000 টাকা। এর মধ্যে 86% অ্যামাউন্ট শেয়ার হবে টাটা নিজে প্রদান করবে, অর্থাৎ 570,40,04,774 টাকা টাটা প্রদান করবে। আর রাজ্য সরকারের টাকা হচ্ছে 40%, অ্যামাউন্টটা হচ্ছে 112,87,75,256 টাকা। টোটাল 683,27,80,000 টাকা টোটাল প্রজেক্ট ভ্যালু বা প্রজেক্ট কস্ট। আমাদের রাজ্য সরকারের সঙ্গে টাটার সেই চুক্তি হয়েছে, বা আগামী কয়েকদিনের মধ্যে সেই চুক্তি সম্পন্ন হবে। এখানে আমাদের যে 19টা আইটিআই, সেই 19টা আইটিআই আমরা রাজ্য সরকার তার বাইরে টোটাল 13,000 স্কয়ার ফিট এরিয়া, এই 19টা আইটিআই এর মধ্যে আমরা পরিকাঠামো তৈরি করে দেব টাটাকে। এবং এই নতুন পরিকাঠামো তৈরি করতে যে খরচের কথা আমি বললাম, অ্যামাউন্টের কথা আমি বললাম, যে 40% of the total expenditure will be borne out by Government of India, Government of Tripura, and 86% will be contributed by Tata Technology. তার বাইরেও আমাদের আরো প্রায় 109,06,00,000 টাকা আমাদের এডিশনাল খরচ করতে হবে। কি পারপাসে? 13,000 স্কয়ার ফিট যে এলাকা 19টা আইটিআই এর মধ্যে আমরা করব, টোটাল 13,000 স্কয়ার ফিট এলাকাকে পরিকাঠামোগত উন্নয়ন করা হবে, যাতে এই যে নতুন মেশিন বসবে, অত্যাধুনিক টেকনোলজি নিয়ে আমাদের ক্লাস হবে, নতুন নতুন ডিসিপ্লিন বা সাবজেক্টের উপর সেখানে ছাত্রদেরকে ট্রেনিং প্রদান করা হবে, ভোকেশনাল ট্রেনিং। এই যে পরিবেশ তৈরি করে দিতে হবে বা পরিকাঠামো তৈরি করে দিতে হবে টাটাকে টোটাল 13,000 স্কয়ার ফিটের উপর। তার জন্য রাজ্য সরকার নাবার্ড থেকে লোন নিয়ে এই খরচ করবে, এবং আমরা আশা করতে পারি যে আগামী 5 বছরে ফেজ ম্যানারে এই যে 19টা আইটিআই আমাদের ত্রিপুরা রাজ্যে রয়েছে, যে আইটিআই থেকে ছাত্র ছাত্রীরা বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং কোর্সে স্কিলড হয়ে তারা বের হয়, তাদের যে জ্ঞান গরিমা বা তাদের যে নলেজ, সেই ক্ষেত্রে আরো অনেকটা বৃদ্ধি পাবে। এবং যে ডিসিপ্লিন গুলোতে তাদের ক্লাস করানো হবে, আমাদের যেমন প্রোডাকশন ডিজাইন টেকনিশিয়ান, প্রোডাক্ট ভেরিফিকেশন টেকনিশিয়ান, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং টেকনিশিয়ান, অটোমেশন টেকনিশিয়ান, CAM technician, automotive mechanic, robot operator and programmer, electric vehicle machine mechanic, plumber, IoT technician, painter, CNG operator and programmer. এগুলো হচ্ছে আজকের দিনে সারা দেশে আমাদের বর্তমানে যে কোচিং হচ্ছে আইটিআই গুলোতে, তার বাইরে এই কোর্সগুলোতে প্রচুর ডিমান্ড, বা এই কোর্সগুলো করার পর ছাত্র ছাত্রীদের, ছেলে মেয়েদের, তারা যে নলেজ তারা সংগ্রহ করে, তার মাধ্যমে সারা দেশে তারা প্রতিষ্ঠিত হতে পারবে বিভিন্ন সংস্থার মধ্যে তাদের প্লেসমেন্টের মাধ্যমে। টাটা সেই জিনিসটাতে আমাদেরকে সহযোগিতা করবে, যাতে তারা বিভিন্ন জায়গায় সারা দেশে বিভিন্ন কোম্পানিতে তাদের প্লেসমেন্ট করা যায়। এবং সেই দিশায় মাথায় রেখে আমাদের স্টার্টআপ, আমাদের প্রাইভেট যে সংস্থাগুলোতে বা অর্গানাইজেশনগুলোতে যে প্লেসমেন্ট, সেই কথা মাথায় রেখে, এবং কোয়ালিটি এডুকেশন টেকনিক্যাল সাইডে আমাদের কেন্দ্রীয় সরকার যেটা চাইছে, আমাদের রাজ্য সরকার ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে স্কিল ডেভেলপমেন্টেরও সেখানে আপনারা জানেন যে অনেক ট্রেনিং প্রদান করা হয় ছেলে মেয়েদেরকে, সেখানে নিজের পায়ে
দাঁড় করানোর জন্য, তাদের বুনিয়াদকে শক্তিশালী করার জন্য সেই বিষয়ে টাটা টেকনোলজি এবং ত্রিপুরা সরকার ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমাদের আগামী কয়েকদিনের মধ্যে নেক্সট উইকে সেই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেখানে হস্তাক্ষর করা হবে। এই হচ্ছে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আমাদের যে সিদ্ধান্ত, টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশন বিভিন্ন আইটিআই গুলোর মাধ্যমে সেই বিষয়ে আপনাদেরকে আমরা উত্থাপিত করলাম। সাংবাদিক বন্ধুরা, বেশ কিছুদিন ধরে আগরতলা বিশেষ করে কলকাতা রুটে বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যেটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়। যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকে, মনিটরিং করে থাকে। কিন্তু সেই কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা। আসলে ব্যাপারটা এমন না, কোথাও যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। প্রতিটা এয়ারলাইন কোম্পানি, বা আমি আগরতলা কলকাতা রুটে যদি ধরি, অনেক প্রাইভেট সংস্থা আপনারা জানেন বিমান চালায়। আমি শুরুতেই বা আগেই বলেছি যে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের অধীন কন্ট্রোল নয়, ইট ইজ অ্যাবসলিউটলি ডিকন্ট্রোলড, এবং যে কোম্পানি বিমান চালায় সেই কোম্পানির অধীন সেই বিমান ভাড়া। প্রতিটা বিমানে 60% যে সিট সেটা বেসিক রেটের উপর থাকে। বেসিক রেট মানে আগরতলা টু কলকাতা বেসিক রেট হচ্ছে বিলো 4000। 60% অফ দ্য টোটাল সিট ক্যাপাসিটি যেটা প্রতিটা বিমানে বেসিক রেটের মধ্যে থাকবে, এটা হচ্ছে নিয়ম এবং এটাই হচ্ছে। বাকি যে কিছু সিট থাকে, যতই আপনার ধরুন আপনি আগামীকালকে কলকাতা যাবেন, আপনি আজকে টিকিট কাটলেন বা আগামীকালকে সকালবেলা টিকিট কাটলেন বা ডেট অফ জার্নি যেদিন সেদিন টিকিট কাটলেন, তখন আপনার ভাড়াটা অটোমেটিক্যালি বেড়ে যায়। অর্থাৎ ইমিডিয়েটলি যারা যেতে চায় তাদের ভাড়াটা বেড়ে যায়। এমন প্রতিটা বিমানে এভারেজ আমরা দেখেছি, হিসাব করে প্রতিটা বিমানে 8 থেকে 10টা সিট একটু হাই প্রাইসে সেখানে যায়। অর্থাৎ যদি বেসিক প্রাইস বিলো 4000 থাকে, সেই প্রাইসটা 10টা টিকিট হবে ম্যাক্সিমাম, যে 12 থেকে 15,000 এর মধ্যে যায় যারা লাস্ট মোমেন্টে টিকিটটা কাটে। কিন্তু যারা ওয়েল ইন অ্যাডভান্স টিকিটটা কেটে রাখে, বা 4 দিন 5 দিন আগে টিকিট কেটে রাখে, 3 দিন আগে টিকিট কেটে রাখে, তাদের ভাড়া কিন্তু 4000 থেকে 6000 টাকার মধ্যে সেখানে
ফ্লাকচুয়েট করে। মুদ্রার কথা, আগরতলা টু কলকাতা আপনি তৎক্ষণাৎ যারা যেতে চায়, তড়িঘড়ি করে যারা যেতে চায়, এবং ডেট অফ জার্নি, যেদিন তার জার্নি ডেট তার একদিন আগে বা ওই দিনে যদি সে টিকিট কাটে তবে এয়ার ফেয়ারটা বেশি। কিন্তু তার বাইরে কোনো বিমানে আগে থেকে যে টিকিটগুলো বুকিং থাকে বেসিক প্রাইসে সেই টিকিটগুলো সেখানে তারা বিক্রি করে, এবং বেসিক প্রাইসে বা কম দামের যে টিকিটের যে সুবিধা প্যাসেঞ্জাররা সেটা সুযোগ গ্রহণ করতে পারে। এটা হচ্ছে আসল কথা। প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে বলছি, ধরুন আপনারা এখন ইন্টারনেট হাতে হাতে, আমাদের অ্যান্ড্রয়েড, আমাদের আইফোন বা বিভিন্ন দামি মোবাইল আপনারা ব্যবহার করেন, আপনারা দেখবেন গো বিভো, গো বিভো, আপনি দেখবেন এখানে আপনারা নিজেরা এখনই চেক করতে পারেন। গো বিভো আগামী কন্টিনিউয়াস 40 দিনের ডেটের টিকিট রেট গুলো আপনি দেখুন, আগরতলা টু কলকাতা আপনি দেখবেন বিলো 4000। আপনি মেক মাই ট্রিপে দেখুন আগামী 40 দিন, আজকে আমরা নভেম্বরের 16 তারিখ, আপনি 31 ডিসেম্বর অব্দি আপনি দেখুন টিকিটের রেট কি আছে। আগরতলা টু কলকাতা ইট উইল বি বিলো 4000, দ্যাট ইজ বেসিক প্রাইস। এখন আমি আজকে 16 তারিখ, আমি আজকে হঠাৎ করে বিকেল বেলা কলকাতা যাব, আমি যদি এখনই টিকিটটা বুক করি ওই 12 থেকে 15,000-এর মধ্যে পড়বে। কিন্তু আমি 5 দিন পরে কলকাতা যাব, 4 দিন পরে কলকাতা যাব, বা 20 দিন পরে কলকাতা যাব, আমার টিকিট কিন্তু বিলো 4000। আমরা প্রিন্ট নিয়ে এসেছি, গোয়াই বিভো আপনি দেখতে পারেন, আপনি এক্সিগোতে দেখতে পারেন, আপনি মেক মাই ট্রিপে দেখতে পারেন, আমাদের মেক মাই ট্রিপে দেখতে পারেন, আপনি ismytrip.com এ আপনি দেখতে পারেন। অনেকগুলো এমন প্রাইভেট এজেন্সি অনেক রয়েছে, আপনারা এগুলোর মধ্যে দেখুন যে এখন থেকে আগামী 40 দিনে সমস্ত টিকিট আগরতলা টু কলকাতা আপনি বেসিক প্রাইসে আছে বিলো 4000। তো যারা ট্রাভেল করবে তারা তো তাদের নিজেদের একটা প্রিপারেশন বা প্রোগ্রাম থাকে যে আমি ট্রাভেল করব, তো স্বাভাবিকভাবেই আগে থেকে টিকিটটা কেটে রাখতে ভালো। এখন ইমার্জেন্সি পারপাস আমার সাডেনলি আজকে যেতে হবে, সেই সংখ্যাটা কত? একটা ফ্লাইটে আমি যেটা বলেছি 10 থেকে 12টা টিকিট হবে, কিন্তু 180 সিটার বা 220 সিটার যে ফ্লাইট গুলো আছে বোয়িং বা এয়ারবাসে, তাদের আমি বলেছি 60% টিকিট বেসিক প্রাইসে যায়, তারপর আস্তে আস্তে দামগুলো বাড়তে থাকে, এবং দিস কোম্পানি পলিসি। এবং লাস্টের যে টিকিটগুলো প্রিমিয়াম কাস্টমার, তারা বলে প্রিমিয়াম কাস্টমার হিসেবে তারা চিহ্নিত হয়, যারা আমি আজকে এক্ষুনি কলকাতা যাব, আমি এক্ষুনি টিকিট বুক করব, আই উইল বি ট্রিটেড অ্যাজ এ প্রিমিয়াম কাস্টমার। তো স্বাভাবিকভাবে রেটটা বেশি দিতে হয়, আর দিস ইজ দ্য কর্পোরেট স্টাইল, কর্পোরেট সিস্টেম, প্রসিজার। তাতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকে না, কিন্তু বলা হচ্ছে কি প্রশাসন নির্বিকার, দপ্তর শীতঘুমে, সরকার শীতঘুমে, মানুষের পকেট কাটা হচ্ছে। আমি আহ্বান জানাবো যে এই বিষয়গুলো জেনে দপ্তরকে বা প্রশাসনকে বা ডাবলএটিং সরকারকে আপনারা তার বিরুদ্ধে কথা বলবেন। মানুষের মধ্যে কনফিউশন তৈরি করাটা উচিত নয়। মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এই যে রেটটা এয়ার প্রাইস পেপারে এসছে, মানুষ পড়েছে, বিধানসভা উত্থাপন করে দিন, যে কেন্দ্রীয় সরকারকে আপনারা বলছেন না কেন? আমরা অনেক চিঠি দিয়েছি, কিন্তু বারবার আমাকে বা দপ্তরের সেক্রেটারিকে বারবার দপ্তর থেকে, দিল্লি থেকে বলা হচ্ছে দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল। কিন্তু আমাদেরও সেখানে আলোচনা চলছিল যে আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে, তবে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। যখন ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটির সঙ্গে আমরা বসলাম, সেক্রেটারি, আমি, অ্যাডিশনাল সেক্রেটারি, আমরা যখন সবাই বসলাম, বসে যখন আমাদেরকে একটার পর একটা খুলে বের করে দেখানো হচ্ছে যে স্যার आप देखिए 20 दिन बाद, 10 दिन बाद, एक हफ्ता बाद, 25 दिन बाद, 30 दिन बाद आप ये फेयर देखिए,
बिलो 4000 लिखा हुआ है, सब बिलो 4000। আপনারাও এখন মোবাইল খুলুন দেখে নিন, সব দেখুন 4000 এর নিচে বেসিক প্রাইস বলে সেটাকে। এবং 60% অফ দ্য টোটাল প্যাসেঞ্জার্স একটা ফ্লাইটে বেসিক প্রাইসে থাকে। বাকি যে পার্সেন্টেজটা আস্তে 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 যতই ট্রাভেলের ডেট এগোতে থাকে, যারা কাছাকাছি গিয়ে টিকিটটা কিনে একদিন আগে 1.5 দিন আগে ওই দিনে ডেট অফ জার্নি যেদিন সেদিন টিকিটটা যারা ক্রয় করে তাদের রেটটা একটু বেশি দিতে হয়। আমি আপনাদেরকে বা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে এই জিনিসটা জানানোর জন্য সেই আজকে এই বিষয়গুলো উত্থাপন করলাম। তার বাইরে আমাদের উড়ান স্কিম বলা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকার আগরতলা উড়ান স্কিম থেকে বঞ্চিত। উড়ান কামস আন্ডার আরসিএস, রিজিওনাল কানেক্টিভিটি স্কিম, যেটা ভারতবর্ষের সরকার 2016 সালে আমাদের গরিব অংশের মানুষ আম আদমি যাতে ফ্লাইট অ্যাভেল করতে পারে, ফ্লাইট জার্নি, তার জন্য সেটা চালু করেছে। দেশের আম আদমি উড়ে দেশ কা আম আদমি, এই স্পিরিট নিয়ে চিন্তা ভাবনা নিয়ে উড়ান স্কিম তার যাত্রা শুরু করেছে। কিন্তু উড়ান স্কিমের একটা গাইডলাইন রয়েছে। গাইডলাইনটা কি? যে উড়ানের ফ্যাসিলিটি যে পাবে ওই এয়ারপোর্ট আইদার আনসার্ভ হবে বা আন্ডারসার্ভ হবে। মানে আমি আগরতলা থেকে কলকাতা যাব, এখন বলছে কি যে আগরতলা কলকাতায় উড়ানের ফ্যাসিলিটি থেকে বঞ্চিত রাজ্যের জনগণ। ডাবল ইঞ্জিনের সরকার, প্রশাসন নির্বিকার, হয়তো নিউজে। আসলে আগরতলা এয়ারপোর্ট টু কলকাতা এয়ারপোর্ট এন্ড টু এন্ড। তবে আইদার আগরতলাকে আন্ডার সার্ভ হতে হবে বা আনসার্ভ হতে হবে, অথবা কলকাতা এয়ারপোর্টকে আন্ডার সার্ভ হতে হবে বা আনসার্ভ হতে হবে। তো আগরতলা বা কলকাতার মধ্যে কোনো এয়ারপোর্টে তো আন্ডার সার্ভ নয় বা আনসার্ভ নয়। আন্ডার সার্ভ মানে যেখানে প্রতিদিন একটা বিমান চলে, আর আনসার্ভ মানে যেখানে প্রতিদিন কোনো বিমানই চলে না। তো যেখানে কোনোদিন প্রতি বিমান চলে না মানে আনসার্ভ, তাকে সার্ভিসই দেওয়া হয়নি, তারা উড়ান স্কিমের আন্ডারে আসবে। এবং ভারতবর্ষে এমন অজস্র অনেক শত শত এয়ারপোর্ট ছিল যেগুলো আনসার্ভ এবং আন্ডারসার্ভ। আম আদমি সেই ফ্যাসিলিটি গ্রহণ করেছে। তো স্বাভাবিকভাবে আগরতলা আমাদের প্রতিদিন 16টা ফ্লাইট ওঠানামা করছে। খুব শীঘ্রই আমাদের 220 সিটের আরো একটা ইন্ডিগো এয়ারবাস 220 সিটের আগামী 16 তারিখ ডিসেম্বর মাসে তার যাত্রা শুরু করবে। অর্থাৎ ডিসেম্বরের 16 থেকে আরেকটা এয়ারবাস 220 সিটের এখানে অ্যাড হচ্ছে। তার বাইরে প্রতিদিন আমাদের 16টা এয়ারক্রাফট উঠানামা করছে আগরতলা থেকে। তো আইদার এটা মানে neither it comes under unserved nor underserved। যে এয়ারপোর্ট থেকে প্রতিদিন 16টা বিমান উঠানামা করে সেটা আন্ডারসার্ভড হতে পারে না বা আনসার্ভড হতে পারে না। আর কলকাতার কথা তো আমি তো ছেড়েই দিলাম, এটা তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, প্রতিদিন কয়েকশো বিমান ওঠানামা করছে। তো কি করে উড়ান হবে? তাই মানুষের মধ্যে একটা বিভ্রান্তি যে আমাদেরকে হয়তো আমাদের কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বা রাজ্য সরকার হয়তো কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, যেটা সঠিক নয়। গতকালও আপনারা দেখেছেন ডোনার মিনিস্টার, আমাদের কমিউনিকেশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাহেব পরিষ্কারভাবে বলে গেছেন, উনি সিভিল এভিয়েশন দপ্তরে ছিলেন, পরিষ্কার ভাষায় বলে গেছেন যে ডাবল ইঞ্জিনের যে গতি, তার মাত্রা বা তীব্রতা ত্রিপুরা রাজ্যে আমরা সবাই অনুভূত করছি। আমাদের প্রত্যেকের অনুভূতি আছে। আমাদের এয়ারপোর্ট কি ছিল, আজকে কি হয়েছে। আমাদের আগে কটা রেল যেত, রাজধানী পর্যন্ত আমরা পেয়েছি, কাঞ্চনজঙ্ঘা আমরা পেয়েছি, আগরতলা টু মুম্বাই লোকমান্য তিলক আমরা পেয়েছি, কিষান ট্রেন আমরা পেয়েছি, তেজস আমরা পেয়েছি, সাবরুম পর্যন্ত আমাদের রেল কানেক্টিভিটি সেখানে তৈরি হয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমরা পেয়েছি। রডগেজের চিন্তা ভাবনা হচ্ছে আগামীতে। নিশ্চিন্দপুরে আমাদের 1000 কোটি টাকার উপর প্রজেক্ট রেলওয়ে দেওয়া হয়েছে।
সাবরুমে আমাদের এসইজেড স্পেশাল ইকোনমিক জোন, বা সাবরুমে আমাদের বাংলাদেশের সঙ্গে মৈত্রী সেতু মাধ্যমে ব্যবসাকে আরো সুদৃঢ় করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তো এই যে হাজার হাজার কোটি টাকা আমাদের রাজ্যকে নর্থ ইস্টের করিডোর হিসাবে তৈরি করার জন্য সেখানে কেন্দ্রীয় সরকার আমাদেরকে সহযোগিতা করছে, এটা ডাবল ইঞ্জিনের সুফল। যদি মোদিজি না থাকতেন, মোদিজি যদি প্রধানমন্ত্রী না হতেন, তবে আমরা এই সুফল থেকে বঞ্চিত হতাম। তাই আমি আপনাদের মাধ্যমে এয়ার ফেয়ার নিয়ে যে বিভ্রান্তিটা মানুষের মধ্যে রয়েছে সেটা দূর করার জন্য আজকের এই সাংবাদিক বৈঠক এবং আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং আগামী দিনে আমাদের এই রাজ্যে যুব সম্প্রদায়কে নিজের উপর নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য স্টার্ট আপের মাধ্যমে এবং যারা বাইরে চাকরি করতে চান বিভিন্ন কোম্পানিতে, এই টাটা টেকনোলজির সঙ্গে আমাদের যে কোলাবোরেশন, এই কোলাবোরেশনের মাধ্যমে আমাদের 19টা আইটিআইতে এটা হিউজ বিশাল টাকা খরচ করে 40% গভর্নমেন্ট শেয়ার ত্রিপুরা, 86% টাটা থেকে নিয়ে যে পরিকাঠামোগত উন্নয়ন এবং যারা সাকসেসফুল স্টুডেন্ট, পাস আউট স্টুডেন্ট, তাদেরকে সারা দেশে প্লেসমেন্টের যে ব্যবস্থা করা হবে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে ডাইরেক্টর ইন্ডাস্ট্রিও রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, শিল্প দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই দুটো বিষয় আপনাদেরকে মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করার জন্য আজকের এই সাংবাদিক বৈঠক। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি। 5 বছর পরে আইটিআই 5 বছর পরে কন্টিনিউ থাকতো বা টাটা কোন টেকনোলজি গ্রুপ মানে ওই ধরনের প্রশিক্ষণ থাকতো। টাটা টেকনোলজি প্রশিক্ষণে থাকবে। আমরা বলেছি 19টা আইটিআই আমাদের সারা রাজ্যে, টোটাল 5 বছরে একটা কোর্স টার্গেট বা টোটাল যে ইনভেস্টমেন্ট ফেজ ব্যানারে করা হবে, ফেজ ব্যানারে টোটালি ইনভেস্টমেন্ট থাকবে এবং 5 বছরের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হবে। 6 বছরের মাথায় যদি কেউ করতে চায় তাহলে এরকম ভাবে প্রশিক্ষিত হতে পারবে। 6 বছরের মাথায় যদি নতুন করে করতে হতে চায় মানে কোর্সগুলো কন্টিনিউ থাকবে, কন্টিনিউ থাকবে। আমি যে ট্রেডগুলো বললাম ডিসিপ্লিনে, সেগুলো তারা অ্যাড করবে। কারণ আমি আগে বলেছি আমার আলোচনার শুরুতে যে বর্তমানে চলছে কিন্তু আমাদের আউটপুট আসছে না, তাই ভারতবর্ষের সঙ্গে চিন্তা করে এই ট্রেডগুলোকে সেখানে অ্যাড করা হচ্ছে, যেগুলো রাজ্যের বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে এবং ডিমান্ড বেসড। টোটাল কতটা ডিসিপ্লিনস আছে বর্তমানে ডাইরেক্টর ক্যান সে হাউ মেনি ডিসিপ্লিনস বর্তমানে এটা প্রত্যেক আইটিআই আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। তো কিছু আইটিআইতে আমাদের সেটা ডিসিপ্লিন আছে, এমএন লাইক ফর এক্সাম্পল ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, ড্রাইভিং, দেন কোকো আছে। সো ইট ডিপেন্ডস অন আইটিআই। এটা ছাড়া আলাদা কোর্সেস থাকে। নতুন কয়টা? নতুন 11টা 11 11